সেক্ষেত্রে আমাকে যদি ইনকোর্স, শুধু আমাকে না, প্রত্যেক ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে যারা আন্দোলনের প্রথম সারিতে ছিল, বিশ্ববিদ্যালয় রূপান্তর যে দাবিটা ছিল আমাদের, সেক্ষেত্রে যদি আমাদের, আমরা এখনো জানি না যে আমাদের মিড টার্ম বা ইনকোর্স হবে কিনা, তো সেক্ষেত্রে আমাদের মিড টার্ম বা হচ্ছে আমাদের ইনকোর্স আমাদের ডিপার্টমেন্টগুলোই তো এরকম ভাবে বলা হয়েছে যে তোমাদের খাতা কিন্তু এখন ঢাকা ইউনিভার্সিটি দেখবে না, তোমাদের খাতাগুলো কিন্তু আমরাই দেখব। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের করণীয় কি? যদি একটা স্টুডেন্ট প্রত্যাশা অনুযায়ী নাম্বার না পায় বা 10 থেকে 15% নাম্বার কম পায়, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের করণীয় কি থাকবে? এখন আসি আমাদের যাতায়াতের কথা নিয়ে। বাস অতি দ্রুত আমরা যারা যে স্টুডেন্টরা, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ভর্তি হওয়ার সময় বাস, আমাদের আইডি কার্ড এবং আমাদের যে দাবিগুলো, মানে যে ইয়েগুলো দরকার, আমাদের যে মানে জিনিসগুলো যে আমাদের বিভাগ বা আমাদের ক্যাম্পাস দিবে, সেগুলোর প্রয়োজন মানে মাত্রাতিরিক্ত যে জিনিসগুলো হয়ে যায়, সেটা ইন্টারনেট শিক্ষার্থীদের হয়। যেমন বাস, আমাদের থেকে বাসের টাকা নেওয়া হয়, আমাদের থেকে বাসের ফি নেওয়া হয়, কিন্তু আমরা অনার্সের শিক্ষার্থীরা আমরা বাস ইউজ করতে পারি না। সেক্ষেত্রে আজকে যখন আমি আমার ডিপার্টমেন্টের ম্যাডামের কাছে এই যৌক্তিক দাবিগুলো তুলে ধরেছিলাম, তখন সে বলেছিল যে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, এটা বেগম বদরুন্নেসা কলেজ, তো কলেজের বাস কেন তোমরা ইউজ করা হবে? ভিসিসির কাছে আমার প্রশ্ন যে ঢাকা, আমাদের তো সরকার থেকে ক্যাম্পাসটা দিয়েছে, আমাদের সরকার থেকে ক্যাম্পাসটা দেওয়া হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে স্টুডেন্ট আমরা বাকি 7 ক্যাম্পাসে ক্লাস করব, সেক্ষেত্রে আমরা কেন বাসের যে সুবিধাটা সেটা আমরা কেন পাচ্ছি না? এখন আসি আমাদের হলের কথা নিয়ে। আমরা যেহেতু ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তো যেহেতু বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেহেতু সেখানেও হল সংকট রয়েছে। কিন্তু আমরা সব জানা ক্ষেত্রেও যখন আমরা হলের আবেদন করতে যাই, যে আমার যে ভাই বোনেরা আছে বা আমার সহপাঠীরা আছে, তারা সবাই ঢাকায় থাকে না, তারা অনেকেই ঢাকার বাইরে থেকে আসে। সেক্ষেত্রে তাদের যেই আপনার খরচ বা মাসিক একটা খরচ, সেগুলো ফ্যামিলি চালাতে খুবই কষ্টকর হয়ে যায়। কিন্তু যদি আমাদের ভার্সিটিতে আমাদের বা ক্যাম্পাসে আমাদের হলটা দিয়ে দেওয়া হতো বা হলের সুবিধা করা হতো, সেক্ষেত্রে হচ্ছে আমরা হলটা পেতে পারতাম, আমাদের শিক্ষার্থীদের যে হলের একটা ভোগান্তি সেটা কমতো। কিন্তু এক্ষেত্রেও হচ্ছে বৈষম্য। এক্ষেত্রেও বলা হয় যে যারা আন্দোলনের প্রথম সারির স্টুডেন্ট ছিল, তাদের হলে সিট দেওয়া হবে না। কিভাবে সিট দেওয়া হবে সেটা আমরা দেখে নেব। আসি ম্যাডামদের আচরণ নিয়ে। আমাদের ম্যাডামদের আচরণ হচ্ছে মানিয়ে নেওয়া, মেনে নেওয়া না। আমাদের ম্যাডামরা হচ্ছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের টিচার, কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির টিচার না। এটা আমার না, এটা হচ্ছে আমাদের ম্যাডামদের কথা। তারা মেনে নিচ্ছে, মানিয়ে নিচ্ছে, কিন্তু মেনে নিতে পারতেছে না। এখন আমার প্রশ্ন ভিসিটারের কাছে যে আমাদের তো সরকার থেকে আমরা বলতেছি, তোমরা তো আমাদের এমন করে বলা হয়, যেখানে লেখা দেখি তো আমরা লিখি যে আমরা বেয়াদবি করে রাস্তার ভোগান্তি সৃষ্টি করে আমরা ক্যাম্পাসে আসছি, আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিছি। এখন আমার প্রশ্ন যে একটা স্টুডেন্ট যখন এইচএসসি লেভেল কমপ্লিট করে 6 থেকে 7 মাসের ভিতরেই সে তার বিশ্ববিদ্যালয় নিশ্চিত করে, কিন্তু আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 24-25 সেশনের শিক্ষার্থীরা বিগত 1.5 থেকে 2 বছর, প্রায় 2 বছর পার হয়ে যাওয়ার পরে যখন আমরা একটা ক্যাম্পাস নিশ্চিত করতেছি, তখন কেন আমাদের বলা হয় যে তোমরা আমাদের স্টুডেন্ট না? এই দায় কি হচ্ছে প্রশাসনের না? তারপরে আসি আমাদের ম্যাডামদের যে বিহেভিয়ার। আমি আদার্স যে একটা ভিডিও দিয়েছিলাম, সেখান থেকে আপনি ম্যাডামদের যে
কথা, যেটা আমার সভাপতি সালোয়ার খুব সুন্দর করেই বলে গেল। মিড টার্ম বা ইন কোর্স অতি দ্রুত আগামী 6 থেকে 7 থেকে 8 মাসের ভিতরে রেজাল্ট সহ এবং আমাদের 24-25 সেশন শেষ করার জন্য আমরা সেকেন্ড ইয়ারে উঠতে চাই। আমরা আর সেশন জট চাচ্ছি না। সেক্ষেত্রে প্রতিটা সেশন 7 থেকে 8 মাসের মধ্যেই শেষ করতে হবে। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিশ্চিত করতে হবে যে আমাদের 7 থেকে 8 মাসের ভিতরে, যেহেতু আমরা একটা সেশন জটে পড়ে গেছি, সেই সেশন জট থেকে বেরোনোর জন্য 7 থেকে 8 মাসের মধ্যেই আমাদের যে কার্যকর ব্যবস্থা তারা গ্রহণ করবে, গ্রহণ করে আমাদের যে দাবিগুলো বা আমাদের যে চাওয়াগুলো সেগুলো তারা নিশ্চিত করবে। দেখা যাইতেছে না তো প্রিন্সিপালের দেখতেছি। ওইগুলো